আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কর্নেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ বা জালিয়া সাতকানিয়ার আমার স্নেহর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমি নতুন করে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার আজকের এই ক্লাস তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আমার এই ক্লাস থেকে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সংগ্রহ করে তোমাদের জীবনকে শানিত করবে এবং তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সেই পরিচিত শিক্ষক মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কর্নেল অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ বাজালিয়া সাতকানিয়া। আমরা আজকে যে পাঠের উপর আলোচনা করব, আমাদের সেই পাঠ শিরোনাম হচ্ছে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বিচার বিভাগ, ধারণা, গঠন ক্ষমতা ও কার্যাবলী এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আমাদের পাঠ শিরোনাম বিচার বিভাগ, ধারণা, গঠন ক্ষমতা ও কার্যাবলী, এটা নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্লাইডে একটি স্থাপনা দেখতে পাচ্ছি। সেই স্থাপনাটা হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিচার বিভাগ। এটা বিচার বিভাগের মধ্যমণি, এটা বিচার বিভাগের সর্বোচ্চ স্থান। এটার নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশের আপামর জনগণের আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে এই সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ। এই সুপ্রিম কোর্টের স্থায়ী আসন হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায়। আমরা জানি বিচার বিভাগ যে কোনো সরকারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিভাগ। বিচার বিভাগকে সরকারের তৃতীয় অঙ্গ হিসেবে অভিহিত করা হয়। সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগ হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বিভাগের নাম। নাগরিকের কল্যাণ অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার উপর। কেননা বিচার বিভাগ নাগরিকের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার রক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করে থাকে। তাই প্রখ্যাত দার্শনিক লর্ড ব্রাইস যথার্থই বলেছেন যে দেয়ার ইজ নো বেটার টেস্ট অফ দ্য এক্সিলেন্স অফ এ গভর্নমেন্ট দেন দ্য এফিসিয়েন্সি অফ ইটস জুডিশিয়াল সিস্টেম। সরকারের উৎকর্ষতা পরিমাপের জন্য বিচার ব্যবস্থার দক্ষতার চেয়ে উৎকৃষ্টতর আর কোনো মাপকাঠি নেই। তাই বিচার বিভাগের স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা নাগরিকের সুন্দর, নিরাপদ ও স্বাধীন জীবনের নিশ্চয়তা দেয়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা একটি পৃথক বিচার ব্যবস্থা ছাড়া তাই অকল্পনীয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আজকের আলোচনার সংক্ষিপ্ত ভূমিকা আমরা আলোচনা করলাম। আমরা এখন আলোচনা করব বিশ্বের আরও দুইটি গুরুত্বপূর্ণ বিচারালয় নিয়ে। একটা হচ্ছে, স্লাইডে আমরা দুইটি স্থাপনা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ব্রিটিশ সর্বোচ্চ আদালত, আরেকটা হচ্ছে আমেরিকার সর্বোচ্চ আদালত। আমরা স্লাইডের উত্তর পাশে ডান পাশে যেই স্থাপনাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রিটেনের সর্বোচ্চ আদালত, আর বাম পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার সর্বোচ্চ আদালত। আমরা জানি বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, গণতন্ত্রের অনুশীলন, নাগরিকদের অধিকার প্রদানে যেই দুইটি রাষ্ট্র সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে, এই দুইটি রাষ্ট্রের নাম হচ্ছে ব্রিটেন এবং আমেরিকা। ব্রিটেন এবং আমেরিকা এই দুইটি রাষ্ট্রকে সারা বিশ্বের রাষ্ট্রসমূহ, সারা বিশ্বের নাগরিকরা
তাদের জীবনযাপনের ক্ষেত্রে, তাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তারা অনুসরণ করে থাকে। আমরা জানি একজন মানুষ যখন অসহায় হয়ে পড়ে, একজন মানুষ যখন সকল ক্ষেত্রে নিঃস্ব হয়ে পড়ে, কোথাও সে যখন আশ্রয়স্থল পায় না, তখন সে বিচারালয়ে যায়, সে আদালতে যায় এবং সে আদালত থেকে সে ন্যায় বিচারের প্রত্যাশায়, সে সঠিক বিচারের প্রত্যাশায় সে বিচারকদের মুখোমুখি হয়, আদালতের মুখোমুখি হয় এবং সে আদালত ওই নাগরিককে তার প্রাপ্য অধিকার সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের নিয়ম এবং বিধান অনুযায়ী তাকে প্রদান করে থাকে। এই ক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেন সারা বিশ্বের মধ্যেই বর্তমানে প্রথম স্থান অধিকার করে থাকে, কারণ ওই সমস্ত রাষ্ট্রের নাগরিকরা তাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা সরকারের চেয়েও যেই বিভাগগুলোকে সবচেয়ে বেশি তারা আপন করে নেয়, যেই বিভাগ তাদের নাগরিকের অধিকার এবং তাদের নাগরিকের প্রাপ্যতা নিশ্চিত করে থাকে, সেই বিভাগের নাম হচ্ছে বিচার বিভাগ। বিশ্বের সকল রাষ্ট্রের এবং আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সবারই আমাদের এই ধরনের দৃষ্টান্তগুলো আমাদের অনুসরণ করা উচিত। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি, সে আলোচনার যে শিখন ফলগুলো রয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করছি। এই আলোচনা থেকে আমরা 7টি শিখন ফল আমরা পেতে পারি। 1 নম্বর, বিচার বিভাগের ধারণা আমরা লাভ করতে পারবো। 2 নম্বর, বিচার বিভাগের সংগঠন সম্পর্কে আমরা জানতে পারবো। 3 নম্বর, বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমরা বলতে পারবো। চতুর্থ, বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো, শিখতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন আলোচনা করব বিচার বিভাগের সংজ্ঞা বা ধারণা নিয়ে। কনসেপ্ট অফ জুডিশিয়ারি। আমরা জানি সরকারের যে বিভাগ দেশের বিদ্যমান আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পাদন করে থাকে তাকেই বিচার বিভাগ বলা হয়। অর্থাৎ নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের যে অঙ্গ দেশে প্রচলিত আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে। কেবল অপরাধীর দণ্ড বিধানই নয়, আইনের ব্যাখ্যাদান ও উপযুক্ত ঘোষণা করার দায়িত্ব পালন করে থাকে বিচার বিভাগ। নিম্নে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানের উল্লেখযোগ্য আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। আর.সি. আগরওয়াল বলেন যে বিচার বিভাগ হলো সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আর.সি. আগরওয়াল বলেন যে বিচার বিভাগ হলো সরকারের একটি অঙ্গ যা আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কাজের ব্যাখ্যা প্রদান করে থাকে। আমরা তার এই সংজ্ঞাটাকে যদি ইংরেজিতে বলি, সেটা এরকমই বলা যায় যে দ্য জুডিশিয়ারি ইজ ওয়ান অর্গান হুইচ ইন্টারপ্রিটেটস দ্য লেজিসলেচার, মেক্স ল অ্যান্ড এক্সিকিউটিভ ইমপ্লিমেন্টস। এরপর প্রখ্যাত দার্শনিক আলফ্রেড ডানিং বলেন যে বিচার বিভাগ হলো সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ যা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং এই উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রিট জারি করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্লাইডে আরও 2জন দার্শনিকের সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। বিচার বিভাগ সম্পর্কে প্লট ব্রাইস বলেন সরকারের বিচার কার্যে নিযুক্ত ব্যক্তিবর্গের সমষ্টি হল বিচার বিভাগ। অধ্যাপক হেনরি সিজিক বলেন যে বিচার বিভাগ হলো সেই বিভাগ যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়োগ করে। সুতরাং সরকারের যে বিভাগ নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষার্থে বিদ্যমান আইন অনুযায়ী বিচার করে থাকে এবং আইনসভা প্রণীত আইনের বৈধতা যাচাই করে থাকে তাকে আমরা বিচার বিভাগ হিসাবে অভিহিত করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন দেখব বিচার বিভাগের সংগঠন নিয়ে। অর্গানাইজেশন অব দ্য জুডিশিয়ারি। প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় সরকারের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ অন্যতম।
বিচার বিভাগের সংগঠন রাষ্ট্রভেদে মিল অমিল উভয়ই পরিলক্ষিত হয়, তবে সাধারণত বিচার সংগঠন নিম্নরূপ হয়ে থাকে। 1 নম্বর, নিম্নস্তরের আদালত। বিচার বিভাগের সর্বনিম্ন স্তর হল নিম্নস্তরের আদালত। এই নিম্ন আদালতের কার্যক্রমকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর ফৌজদারি আদালত, 2 নম্বর দেওয়ানি আদালত। ফৌজদারি আদালত অপরাধ সংক্রান্ত বিষয়াদির বিচার করে থাকে, আর দেওয়ানি আদালত নাগরিকের অধিকার নির্ধারণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ফায়সালা করে, যেমন সম্পাদিত চুক্তি, অভিভাবকত্ব ইত্যাদি মামলার মীমাংসা করে থাকে। মধ্যম স্তরের আদালত। মধ্যম স্তরের আদালত অপেক্ষাকৃত বড় দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার কার্য সম্পাদন করে থাকে। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলার বিচার কার্য সম্পাদন করাও এই আদালতের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। সর্বোচ্চ স্তরের আদালত। রাষ্ট্রের উচ্চ আদালত সর্বোচ্চ বিচারালয়ের ভূমিকা পালন করে থাকে এবং এই আদালতকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সুপ্রিম কোর্ট হিসেবে অভিহিত করে। উক্ত আদালত নিম্ন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ ও নির্দেশনা দান করে থাকে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও উচ্চ মূল্যের মামলার বিচার কার্য পরিচালনা করে থাকে। মধ্যম স্তরের আদালতের রায়ের আপিলের মীমাংসা করে থাকে। এছাড়া রাষ্ট্রের সংবিধানের ব্যাখ্যা, সাংবিধানিক বিরোধ মীমাংসা এবং সংবিধান রক্ষকের ভূমিকা পালন করে থাকে এই উচ্চ আদালত। উচ্চ আদালত শাসন বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব বিচার বিভাগের নিয়োগ পদ্ধতি নিয়ে। বিভিন্ন রাষ্ট্রে বিচার বিভাগের যারা কার্যক্রম পরিচালনা করেন, অর্থাৎ যারা বিচারপতি রয়েছেন, এই বিচারপতিদেরকে কিভাবে নিয়োগ করা হয় সে প্রক্রিয়া সম্পর্কে এখন আমরা জানব, যাকে আমরা মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজ হিসেবে আমরা জানি। বিচারকদের নিয়োগ পদ্ধতি রাষ্ট্রভেদে ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের বিচারক নিয়োগ পদ্ধতি একই রকম নয়। সাধারণত 4টি পদ্ধতিতে বিচারকগণ নিয়োগপ্রাপ্ত বা নির্বাচিত হয়ে থাকে। 1 নম্বর জনগণ কর্তৃক নির্বাচন, 2 নম্বর আইনসভা কর্তৃক নির্বাচন, 3 নম্বর শাসন বিভাগ কর্তৃক নির্বাচন, 4র্থ লর্ড চ্যান্সেলর কর্তৃক নির্বাচন। 1 নম্বর জনগণ কর্তৃক নির্বাচন, ইলেকশন বাই দ্য পিপল। জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিছু কিছু রাষ্ট্র বিচারকগণ নিয়োগ করে থাকেন। জনগণের সার্বভৌমত্ব ও ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি প্রতিষ্ঠার জন্য জনগণের ভোটের মাধ্যমে বিচারক নির্বাচনের প্রথম সূত্রপাত ঘটায় ফ্রান্স। মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য এবং সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে এই প্রথা প্রচলিত রয়েছে, কিন্তু জনগণ কর্তৃক বিচারক নির্বাচন নানাভাবে সমালোচিত হয়েছে। অধ্যাপক লাস্কি এই সমালোচকদের মধ্যে অন্যতম একজন দার্শনিক। 2 নম্বর আইনসভা কর্তৃক বিচারক নির্বাচন, ইলেকশন বাই দ্য লেজিসলেচার। আইনসভা কর্তৃক বিচারক নিয়োগ অনেক সময় আমরা দেখে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি অঙ্গরাজ্য এবং সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় আদালতের 14 জন বিচারক আইনসভা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। আইনসভা কর্তৃক বিচারক নিয়োগকে নানাভাবে সমালোচনা করা হয়ে থাকে, কেননা এই পদ্ধতি ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির লঙ্ঘন। এছাড়া এই পদ্ধতিতে বিচারক নিয়োগের ফলে বিচার বিভাগ আইনসভার অধীনস্থ হয়ে পড়ে। আইনসভায় দলীয় আনুগত্যের ভিত্তিতে বিচারক নির্বাচন করার সম্ভাবনা থাকে, ফলে বিচারকগণ রাজনৈতিক দলের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। 3 নং শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য এক্সিকিউটিভ। শাসন বিভাগ কর্তৃক বিচারক নিয়োগের সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় পদ্ধতি। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই বিচারকগণ শাসন বিভাগ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে, আর শাসন বিভাগই যোগ্য বিচারক বাছাইয়ের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে চিহ্নিত হয়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ লর্ড চ্যান্সেলর কর্তৃক বিচারক নিয়োগ। এই পদ্ধতিতে বিচারক নিয়োগ প্রক্রিয়া আমরা অনেক রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাই। সুপ্রিয় ছাত্রছাত্রীরা,
আমাদের দেশে কোন পদ্ধতিতে বিচারক নিয়োগ হয়? আমাদের দেশে বিচারক নিয়োগের জন্য একটা আলাদা জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। এই পদ্ধতিতে বিচারক নিয়োগ হয়। আমরা দেখতে পেয়েছি, আমরা জানি যে আমাদের দেশে বর্তমান সরকার আইনসভা কর্তৃক বিচারক নিয়োগের জন্য একটি প্রক্রিয়া শুরু করেছিলেন এবং সেই প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা, সমালোচনা এবং অনেক তর্ক বিতর্ক হয়েছিল। সর্বশেষ আইনসভা কর্তৃক বিচারক নিয়োগের প্রক্রিয়া বর্তমান সরকার এখনও চূড়ান্ত রূপ দিতে পারেনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে। পাওয়ার অ্যান্ড ফাংশনস অব দ্য জুডিশিয়ারি। সরকারের বিভাগসমূহের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ বিচার বিভাগ, যা আমরা ইতিপূর্বে জেনেছি। আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্যপরিধি ও ভূমিকা বহুলাংশে বেড়েই চলেছে। রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি অনুযায়ী বিচার বিভাগের কার্যাবলী ও ক্ষমতার পার্থক্য পরিলক্ষিত হয়। নাগরিক স্বাধীনতা ও অধিকার রক্ষা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যায় ও ক্ষতি হতে রক্ষা এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা রক্ষার জন্য বিচার বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের কার্যাবলীর দক্ষতা ও উৎকর্ষের উপর সরকারের কার্যকারিতা ও দক্ষতা নির্ভর করে। নিম্নে বিচার বিভাগের কার্যাবলী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা আলোচনা করছি। 1 নম্বর, আইনের ব্যাখ্যা। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দান করে থাকে। প্রচলিত আইনের অস্পষ্টতা বা দ্ব্যর্থতা থাকলে বিচার বিভাগ এর ব্যাখ্যা দান করে অস্পষ্টতা দূর করে থাকে। বিচারক কর্তৃক আইনের ব্যাখ্যা দান খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যাদানে বা প্রয়োগে তা সুস্পষ্ট আইনের মতোই গৃহীত হয়ে থাকে। তবে আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে বিচারকগণ অনেক সময় নিজেদের প্রজ্ঞা ও ন্যায়বোধ দ্বারা পরিচালিত হয়। এরপরের যে পয়েন্টটি আমাদের প্রথমে আলোচনা করার দরকার ছিল সেটা হচ্ছে বিচার কার্য সম্পাদন। বিচার বিভাগের অন্যতম কাজ হলো দেশের বিদ্যমান আইন অনুসারে বিচার কার্য সম্পাদন করা, দেশের প্রচলিত আইন ভঙ্গকারীকে আইন অনুযায়ী বিচার করা এবং অপরাধীকে শাস্তি প্রদান করা। বিচার বিভাগ শুধু আইনসভা কর্তৃক প্রণীত আইনের ভিত্তিতেই কেবল বিচার কার্য সম্পাদন করেন না, বরং প্রচলিত প্রথা ও রীতিনীতি ও বিচার কার্য পরিচালনায় আইন হিসেবে গৃহীত হয়। বিচারকদের নিরপেক্ষতা ও সুবিবেচনা বোধ বিচার কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বর, আইন প্রণয়ন। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলীর 3 নম্বর, বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দান করে থাকে। প্রচলিত আইনের অস্পষ্টতা, আইন প্রণয়ন। অনেক সময় বিচারকগণ প্রচলিত আইনের সাহায্যে বিচার কার্য সম্পাদন করতে সক্ষম হন না। প্রচলিত আইন না থাকায় কিংবা আইনে অস্পষ্টতার জন্য এরূপ সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে বিচারকগণ নিজস্ব বিবেকবোধ, প্রজ্ঞা ও প্রচলিত ন্যায়নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিচার কার্য সম্পাদন করে থাকেন। বিচারকগণের এই সকল সিদ্ধান্ত ও আইনের অস্পষ্টতা সম্পর্কিত ব্যাখ্যাদান পরবর্তীকালে অনুরূপ মামলার ক্ষেত্রে আইন হিসেবে গণ্য করা হয়। এইভাবে বিচারকগণ আইন তৈরি করে থাকেন। এই সকল আইনকে বিচারক সৃষ্ট আইন, জাজ মেড লস হিসেবে অভিহিত করা হয়। সংবিধানের রক্ষাকারী ভূমিকা। অনেক রাষ্ট্রে সংবিধানের অভিভাবক হিসাবে বিচার বিভাগ দায়িত্ব পালন করে থাকে। সংবিধানের অভিভাবক হিসাবে বিচার বিভাগ আইনসভা প্রণীত আইন এবং শাসন বিভাগের সম্পাদিত কার্যের বৈধতা যাচাই করতে থাকে। সংবিধানের সাথে অসামঞ্জস্য আইন ও কার্যাবলী অসাংবিধানিক ঘোষণা দিতে পারে বিচার বিভাগ। ফলে সংবিধানের সাথে অসামঞ্জস্য আইন বাতিল হয়ে যায়। সংবিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় বিচার বিভাগ ভূমিকা রাখে। বিচার বিভাগের এই ক্ষমতাকে বিচার বিভাগের পর্যালোচনা জুডিশিয়াল ডিবি হিসেবে অভিহিত করা হয়। এরপর সংবিধানের ব্যাখ্যাদান। আইনসভা সংবিধানের ব্যাখ্যাদান করে থাকে। সংবিধানের কোনো ধারা সম্পর্কে অস্পষ্টতা বা দ্ব্যর্থতা থাকলে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যাদান করে থাকে। অনেক ক্ষেত্রে শাসন বিভাগ
অস্পষ্টতা সম্পর্কে বিচার বিভাগের মতামত জানতে চাইলে বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দান করে থাকে। সংবিধানের ব্যাখ্যা দানের ক্ষেত্রে বিচার বিভাগেই সর্বোচ্চ কর্তৃপক্ষ। এরপরের পয়েন্ট, অধস্তন আদালত নিয়ন্ত্রণ বিচার বিভাগের অন্যতম কার্যাবলী। উচ্চ আদালত অধস্তন আদালতের কার্য প্রক্রিয়া ও পদ্ধতি স্থির করে দেয়। নিম্ন আদালত গঠনে উচ্চ আদালতের ভূমিকাও পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়া অধস্তন আদালতের কর্মকাণ্ডেও নিয়ন্ত্রণ করে থাকে উচ্চ আদালত। এইসব আদালতের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ ও সমর্থন দান করে থাকে উচ্চ আদালত। নেক্সট পয়েন্ট, শাসন বিভাগের পরামর্শ দান। বিচার বিভাগ শাসন বিভাগকে বিচার সম্পর্কিত বিষয় ও সংবিধান সম্পর্কিত বিষয়ে পরামর্শ দান করে থাকেন। বাংলাদেশেও রাষ্ট্রপতি প্রয়োজন বোধে আইন, তথ্য ও সংবিধান সম্পর্কিত বিষয়ে বিচার বিভাগের পরামর্শ চাইতে পারেন। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ দান করে থাকে। সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করতে রাষ্ট্রপতি বাধ্য কিনা এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। আমরা মাত্র আর 2টি পয়েন্ট আলোচনা করে আমরা এটা শেষ করব। 1 নম্বর, ব্যক্তি স্বাধীনতার রক্ষক। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে ভূমিকা রাখে। আইন ও শাসন বিভাগের স্বেচ্ছাচারী শাসনের ফলে নাগরিকের অধিকার খর্ব হলে বিচার বিভাগ নাগরিকের আবেদন ক্রমে বা স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ কেউ হস্তক্ষেপ করলে বিচার বিভাগ তা প্রতিষ্ঠা করতে পারে। নাগরিকদের অধিকার রক্ষার জন্য বিচার বিভাগ নানা ধরনের বিচার বিভাগীয় আদেশ ও নির্দেশ দিতে পারে, যেমন রিটস অফ এক্সিকিউশন, রিট অফ কোয়ারেন্টো, রিট অফ হেভিয়ার কর্পাস, রিট অফ প্রহিবিশন বা রিট অফ ইনজাংশন ইত্যাদি। সর্বশেষ, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের বিরোধ মীমাংসা। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিদ্যমান প্রতিষ্ঠানসমূহের বিরোধ মীমাংসার জন্য বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবিধানের ব্যাখ্যাকারী হিসেবে বিচার বিভাগ সংবিধান সম্মত উপায়ে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যকার বিরোধ মীমাংসা করে থাকে। সাধারণত আইন বিভাগের সাথে শাসন বিভাগের এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র প্রদেশে অথবা প্রদেশ ও প্রদেশের বিরোধ লাগার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে বিচার বিভাগ মীমাংসাকারী কর্তৃপক্ষ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের গুরুত্ব সর্বাধিক। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা ছাড়া নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা কখনোই সম্ভব নয়। আইনসভার কার্যাবলীর দক্ষতা ও উৎকর্ষতার উপরেই এই রাজনৈতিক ব্যবস্থার মান অনেক সময় আমরা যাচাই করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে আলোচনাগুলো করলাম সেখান থেকে আজকে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দেব। আমাদের হোমওয়ার্কের টপিকস হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। আশা করি তোমরা আমার আলোচনা শোনার পর, আমার লেকচার শোনার পর এই টপিক্সের উপর, এই শিরোনামের উপর তোমরা তোমাদের নিজেদের দক্ষতা এবং তোমাদের জ্ঞান অনুযায়ী তোমরা তোমাদের মতামত উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ বিচার বিভাগের কার্যাবলীর উপর আমেরিকার 3য় প্রেসিডেন্ট টমাস জেফারসনের একটা উক্তি আলোচনা করেই আজকের ক্লাস আমরা শেষ করব। তিনি বলেছিলেন, হোয়েন জাস্টিস বিকামস ল, রেসিস্ট্যান্স বিকামস ডিউটি। যখন অবিচার হয়ে আইন, তখন প্রতিরোধই হয়ে কর্তব্য। আমেরিকার 3য় প্রেসিডেন্ট টমাস জেফারসন, যিনি একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং দার্শনিক হিসেবে পরিচিত, বিচার বিভাগ নিয়ে যার অনেকগুলো গুরুত্বপূর্ণ রচনা এবং বাণী রয়েছে, সে বিখ্যাত ব্যক্তি বিচার বিভাগ সম্পর্কে বলতে গিয়ে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তার অর্থ হচ্ছে এই যে, বিচার বিভাগের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, জনগণের অধিকার আদায় করা, রাষ্ট্রের কোনো অঙ্গ ব্যালেন্সহীনভাবে ক্ষমতা প্রয়োগ করলে
পাওয়ার এক্সারসাইজ করলে রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে ভারসাম্যতা আনয়ন করা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বিচার বিভাগের। বিশেষ করে রাষ্ট্রের একজন নাগরিক যখন অসহায় হয়ে যায়, নাগরিক যখন সকল দিক থেকে বঞ্চিত হয়ে সে কর্তব্যবিমূঢ় হয়, তখন তার আশ্রয়স্থল, তার বর্ষার স্থল হচ্ছে একমাত্র বিচার বিভাগ। আর এই ক্ষেত্রে যখন বিচারক বা আদালত যখন ন্যায় বিচার করতে অপারগ হয়, ন্যায় বিচার করতে, সঠিকই বিচার করতে, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী নাগরিকের অধিকার, রাষ্ট্র এবং সমাজের অধিকার প্রদান করতে যখন ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে। অর্থাৎ বিচার বিভাগকে সঠিক পথে পরিচালনা করার জন্য নাগরিকদের এগিয়ে আসতে হবে এবং নাগরিকদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সেটা। এবং এক্ষেত্রে এই ডিপার্টমেন্টে যদি কোনো ধরনের কোনো অন্যায় এবং কোনো ধরনের কোনো অবিচার যদি পরিলক্ষিত হয়, সেটা প্রতিরোধ করা এবং সেটাকে সেই বিচার বিভাগকে সঠিকভাবে পরিচালিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নাগরিকের। আমেরিকার 3য় প্রেসিডেন্ট টমাস জেফারসন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তাই আসো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা বিচার বিভাগকে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমরা প্রত্যেকেই আমাদের ভূমিকা রাখি এবং এই বিভাগকে তাদের মর্যাদা যেন অক্ষুণ্ণ রাখতে পারে, তারা যেন সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের ন্যায় নীতি অনুযায়ী তারা যেন জনগণের অধিকার প্রদান করতে পারে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকের যার যার স্থান থেকে ভূমিকা রাখতে পারি। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।